হ্যালো স্টুডেন্টস, সবাইকে আরও একবার ওয়েলকাম। রাইসমার্ট বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আমি এসি স্যার, ফিজিক্সের ফ্যাকাল্টি, পিএসসি ওরিয়েন্টেড আরও একটা সেশন নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা এই সেশনসগুলো এনজয় করো এবং দেখতে থাকো এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাও ক্লাস কেমন লাগছে। আরও একটা নতুন সেশন নিয়ে এসেছি যেখানে আমরা পিএসসি ওরিয়েন্টেড কিছু ভালো ভালো কোয়েশ্চেন্স প্র্যাকটিস করাবো। আমাদের দেখো, পিএসসির ফুড এসআই অলরেডি পরীক্ষা হয়ে গেছে, এরপরে ক্লার্কশিপ রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে, তারপরে ডব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে আবার। তো সেখানে পিএসসির অনেকগুলো জায়গা রয়েছে আমাদের আবার নতুন করে ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেওয়ার। তো সেখানে ফিজিক্স থেকে অবশ্যই ভালো ভালো প্রশ্ন থাকে, তো সেরকম কিছু প্রশ্ন এখন আমরা প্র্যাকটিস করব। স্পেশালি আজকের কোয়েশ্চেন্সগুলো আমি রাখছি পিএসসি মিসলেনিয়াসের জন্য। সাধারণত ক্লার্কশিপে বা ফুড এসআই এই যে পরীক্ষাটা তুমি দিয়ে এলে বা ক্লার্কশিপ আগামী দিনে দেবে, তো সেখানে কিন্তু কোয়েশ্চেন খুব সহজ থাকে, একদম জেনারেল ফ্ল্যাট কোয়েশ্চেন থাকে। কিন্তু পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস প্রিলিমস এগুলোতে তো ডেফিনেটলি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তোমরা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারো। তো সেই ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন্স এখন আমরা প্র্যাকটিস করাবো। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার পর্বে ঢুকবো। পিএসসি মিসলেনিয়াসের কিছু ভালো ভালো কোয়েশ্চেন এখন আমরা প্র্যাকটিস করব। চলো শুরু করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। দেখে নাও কোয়েশ্চেনটা কি বলছে। Which of the following is the unit of velocity gradient? নিচের চারটে অপশন দেওয়া আছে, দিয়ে বলছে ভেলোসিটি গ্রেডিয়েন্টের ইউনিট কি হবে। ভেলোসিটি গ্রেডিয়েন্টের ইউনিট জিজ্ঞেস করছে, ভেলোসিটি গ্রেডিয়েন্টের ইউনিট জিজ্ঞেস করছে। ঠিক আছে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গতিবেগের নতিমাত্রা। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গতিবেগের নতিমাত্রা, তার একক জিজ্ঞেস করছে। তাহলে কিভাবে করব? দেখো, যে কোনো গ্রেডিয়েন্ট কিভাবে বার করবে? ডেল্টা ভি বাই ডেল্টা এল। গ্রেডিয়েন্ট মানে চেঞ্জ ইন লেন্থ দিয়ে ভাগ করতে হবে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ দিয়ে ভাগ করতে হবে। তো ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলা আছে, উপরে চেঞ্জ ইন ভেলোসিটি, নিচে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। এটা করলে তুমি ভেলোসিটি গ্রেডিয়েন্ট পেয়ে যাবে। তাহলে চলো এটার ইউনিট বার করতে দিয়েছে। তাহলে ডেল্টা ভি চেঞ্জ ইন ভেলোসিটি, নিচে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটিটা হবে মিটার পার সেকেন্ড ইউনিট, লেন্থ আবার মিটার, তাহলে মিটার মিটার কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো তো 1/সেকেন্ড হচ্ছে। দেখো ইয়েস অর নো। ডেল্টা ভিটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ডেল্টা এলটা হচ্ছে মিটার, মিটার মিটার কেটে যাবে, তাহলে 1/সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স হচ্ছে কারেক্ট আনসার, অপশন বি হবে। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে যে কোনো গ্রেডিয়েন্ট তোমরা মনে রাখবে, মানে ধরো প্রেশার গ্রেডিয়েন্ট বললো, উপরে হবে চেঞ্জ ইন প্রেশার, নিচে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। তাহলে চেঞ্জ ইন লেন্থ দিয়ে ভাগ করলে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট, যে কোনো গ্রেডিয়েন্ট পেয়ে যাবো, সেটা প্রেশার গ্রেডিয়েন্ট বলুক, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলুক। তাহলে বাংলায় বলা হয় গতিবেগের নতিমাত্রা। তাহলে উপরে হচ্ছে গতিবেগের পরিবর্তন, নিচে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ডেল্টা ভি বাই ডেল্টা এল। এটা করলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বেরোবে। তাহলে উপরে মিটার পার সেকেন্ড, নিচে হচ্ছে মিটার, মিটার মিটার কাটলে পার সেকেন্ড, মানে সেকেন্ড ইনভার্স হচ্ছে কারেক্ট আনসার। দেখে নাও, একের আনসারটা অপশন বি হলো। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2। থ্রু which mode of propagation, through which mode of propagation the radio waves can be sent from one place to another? নিচের কোন ধরনের প্রপাগেশনে আমরা বেতার তরঙ্গকে এক স্থান থেকে অন্যত্র পাঠাতে পারবো? নিচের কোন ধরনের মেথডে আমরা বেতার তরঙ্গকে এক স্থান থেকে অন্যত্র পাঠাতে পারবো? অপশন দেখো, স্পেস ওয়েভ প্রপাগেশন, স্কাই ওয়েভ প্রপাগেশন, গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন, অল অফ দ্য অ্যাবভ। এই টাইপের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের উপর কোয়েশ্চেন পিএসসিতে কিন্তু খুব বেশি পরিমাণে আসে। তাহলে দেখে নাও আরেকবার কোয়েশ্চেনটা পড়ো। রেডিও ওয়েভসকে যদি এক স্থান থেকে অন্যত্র প্রপাগেট করাতে হয়, তাহলে নিচের কোন মাধ্যমে বা নিচের কোন ওয়েতে আমরা প্রপাগেট করাবো? অপশন দিচ্ছে স্পেস ওয়েভ প্রপাগেশন, অপশন দিচ্ছে স্কাই ওয়েভ প্রপাগেশন, অপশন দিচ্ছে গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন, লাস্টেরটা অল অফ দিস। দেখে নাও। আচ্ছা একটু বলি, গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন যেটা, ধরো এই যদি পৃথিবীর সারফেস হয়, পৃথিবীর সারফেসে মনে করো জাস্ট দুটো আমি অ্যান্টেনা বা টাওয়ার ড্র করলাম, তাহলে ডাইরেক্ট টাওয়ার টু টাওয়ার, রেডিও টাওয়ার থেকে রেডিও টাওয়ার, অথবা অ্যান্টেনা টু অ্যান্টেনা ডাইরেক্ট যদি ওয়েভ ট্রান্সফার হয়, সেটাকে আমরা বলবো গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন। একদম পৃথিবীর যে কার্ভেচার রয়েছে, সেই পৃথিবীর কার্ভেচারকে ফলো করে ওয়েভ একদম ডাইরেক্ট অ্যান্টেনা টু অ্যান্টেনা যাবে, সেটাকে আমরা গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন বলবো। স্কাই ওয়েভ প্রপাগেশনটা কখন হবে? যখন আয়নোস্ফিয়ার থেকে সিগন্যাল রিফ্লেক্ট হয়ে আরেকটা অ্যান্টেনায় যাবে। মানে মনে করো একটা অ্যান্টেনা থেকে এই গেল, সেটা তারপরে আরেকটা এরকম অ্যান্টেনার কাছে এলো, মানে এইভাবে সাপোজ
এই লেয়ারটাকে আমি বলবো আয়নোস্ফিয়ার। তাহলে একটা রেডিও স্টেশন থেকে যে সিগন্যালটা পাঠানো হলো সেটা আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট হলো এবং আরেকটা রেডিও সিগন্যালে পৌঁছলো। এইভাবে ভায়া আয়নোস্ফিয়ার বা বাই দ্য হেল্প অফ আয়নোস্ফিয়ার যদি ওয়েভ বা সিগন্যাল রিফ্লেক্ট হয়ে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যায় তখন সেটা হবে স্কাই ওয়েভ প্রপাগেশন। ঠিক আছে, সেটা হচ্ছে স্কাই ওয়েভ প্রপাগেশন। আরেকটা কি পড়ে আছে? স্পেস ওয়েভ প্রপাগেশন। এবার মনে করো একটা স্যাটেলাইটকে আমরা আয়নোস্ফিয়ারের উপরের বেল্টে ইনস্টল করলাম। সাপোজ একটা স্যাটেলাইটকে আমরা আয়নোস্ফিয়ারের উপরের বেল্টে ইনস্টল করলাম, তখন কি হবে? এইভাবে স্যাটেলাইট থেকে কমিউনিকেশন হবে। তখন মানে একটু হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ নিতে হবে যেটা আয়নোস্ফিয়ারকে পেনিট্রেট করতে পারবে। একদম সোজা সে চলে যাচ্ছে, সিগন্যালটা আপলিঙ্ক হচ্ছে টু দ্য স্যাটেলাইট, সেখান থেকে আবার ডাউনলিঙ্ক হয়ে আরেকটা স্টেশনে আসছে। এইভাবে স্টেশন টু স্টেশন কমিউনিকেশন হচ্ছে। তাহলে তিনটে কমিউনিকেশন বললাম। একটা হচ্ছে ডাইরেক্ট রেডিও অ্যান্টেনা টু রেডিও অ্যান্টেনা পৃথিবীর কার্ভেচারকে ফলো করে, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন। আরেকটা হচ্ছে তোমার আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট হয়ে প্রপাগেশন, সেটা হচ্ছে স্কাই ওয়েভ প্রপাগেশন। তার পরে যে পার্টটা সেটা হচ্ছে স্পেস ওয়েভ প্রপাগেশন, যেখানে স্যাটেলাইটটাকে আয়নোস্ফিয়ারের উপরের বেল্টে ইনস্টল করা হয়েছে। ফলে কি হচ্ছে? কোনো একটা রেডিও স্টেশন থেকে সোজা আপলিঙ্ক হয়ে স্যাটেলাইটে যাচ্ছে, সেখান থেকে আবার ডাউনলিঙ্ক হয়ে আরেকটা স্টেশনে পৌঁছচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড স্পেস ওয়েভ প্রপাগেশন। তাহলে তিনটে ওয়েতেই আমরা কিন্তু রেডিও সিগন্যালকে এক স্থান থেকে অন্যত্র পাঠাতে পারি। সঠিক উত্তর অপশন ডি হবে। দেখে নাও, অবশ্যই অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। মোটামুটি দেখো, গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনে আমরা 2 to 3 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি ইউজ করি। স্কাই ওয়েভ প্রপাগেশনে মোটামুটি 2 to 30 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করি। 2 to 30 মেগাহার্টজ বা এটা 3 to 30 মেগাহার্টজও বলতে পারো, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের ডেটা দেওয়া থাকে। স্পেস ওয়েভ প্রপাগেশন সেখানে হচ্ছে 30 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ, অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জে ব্যান্ডউইথগুলো ব্যবহার করা হয়। তাহলে গ্রাউন্ড ওয়েভটা আগে বললাম, গ্রাউন্ড ওয়েভটা হচ্ছে 2 to 3 মেগাহার্টজ। তার থেকে একটু বড় হচ্ছে স্কাই ওয়েভ, সেটা হচ্ছে 2 to 30 মেগাহার্টজ বা 3 to 30 মেগাহার্টজও থাকতে পারে, একই ব্যাপার। আর স্পেস ওয়েভ প্রপাগেশনটা হচ্ছে 30 to 300 মেগাহার্টজ। তাহলে তিনটে ডিফারেন্ট আমরা দেখো ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়ে দিলাম। এই যে ব্যান্ডউইথগুলো দিলাম এগুলো একটু মনে রেখো, যদি পরীক্ষায় বাই চান্স কোয়েশ্চেন দিয়ে দেয়। তাহলে স্পেস ওয়েভটা মনে রাখো, ব্যান্ডউইথে সব থেকে বড় দেওয়া হয়েছে। বড় ব্যান্ডউইথ মানে হচ্ছে গ্রেটার ফ্রিকোয়েন্সি। গ্রেটার ফ্রিকোয়েন্সি না হলে আয়নোস্ফিয়ারকে কিন্তু পেনিট্রেট করা যাবে না। মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রে একটা কোয়েশ্চেন দেয়, স্যাটেলাইট কমিউনিকেশনে কোন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ হয়? উত্তর কিন্তু মাইক্রোওয়েভ। তার কারণ মোস্ট অফ দ্য স্যাটেলাইটস আর ইনস্টলড অ্যাবভ দ্য আয়নোস্ফিয়ার বেল্ট। তো যে কারণে তুমি যদি হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ না ইউজ করো তাহলে আয়নোস্ফিয়ার থেকেই সেটা রিফ্লেক্ট হয়ে যাবে, সেটা আয়নোস্ফিয়ারকে পেনিট্রেট করে আর স্যাটেলাইট অবধি পৌঁছবে না। তাই জন্য আয়নোস্ফিয়ারকে পেনিট্রেট করে যাতে স্যাটেলাইট অবধি পৌঁছতে পারে তার জন্য আমরা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ স্পেস ওয়েভ কমিউনিকেশনে ব্যবহার করব। তাহলে স্কাই ওয়েভটা দেখে নিলে 2 to 30 মেগাহার্টজ অথবা 3 to 30 মেগাহার্টজও থাকতে পারে, একই ব্যাপার। গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন 2 to 3 মেগাহার্টজ, ওটা 30 to 300 মেগাহার্টজ। চলো, হয়ে গেল কারেক্ট আনসার অল অফ দিস। অপশন ডি হবে কারেক্ট আনসার, অল অফ দিস অপশন ডি হবে। যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3। চলো, what is the relation between the orbital velocity and the radius of orbit for a given planet? কোনো একটি নির্দিষ্ট প্ল্যানেটের জন্য অরবিটাল ভেলোসিটি আর রেডিয়াস অফ দ্য অরবিটের রেশিও কি হবে বা রিলেশন কি হবে দেখে বলো। What is the relation between the orbital velocity and the radius of the orbit for any given planet? কোনো একটা নির্দিষ্ট প্ল্যানেট দেওয়া আছে, তার অরবিটাল রেডিয়াস দেওয়া আছে এবং সেই অরবিটাল রেডিয়াসের সাথে আমাদের কি করতে হবে? অরবিটাল ভেলোসিটিকে রিলেট করতে হবে। অরবিটাল রেডিয়াসের সাথে অরবিটাল ভেলোসিটিকে রিলেট করতে হবে। অপশনসগুলো একটু পড়ে নাও। Greater the radius of orbit, lesser will be the orbital velocity. Greater the radius of the orbit, greater will be the orbital velocity. Orbital velocity is independent of radius of orbit, none of the above. চারটে অপশন দেওয়া আছে, কোন অপশনটা সঠিক চয়েস মনে হচ্ছে তোমরা বলো। কোনো একটা স্যাটেলাইট সে যখন পৃথিবীর চারিদিকে ঘোরে অথবা কোনো একটা প্ল্যানেট যখন সানের চারিদিকে ঘোরে, সেক্ষেত্রে একটা কনসেপ্ট নিশ্চয়ই তোমাদের জানা আছে, সেই স্যাটেলাইট বা সেই প্ল্যানেট যত কাছাকাছি আসবে, মানে আইদার স্যাটেলাইট প্ল্যানেটের কাছে আসলো অথবা প্ল্যানেটটা সানের কাছে আসলো, তত সে ফাস্টার হয়। কাছে আসলে স্পিডটা বেড়ে যায়, বলো ইয়েস অর নো? কাছে আসলে স্পিডটা বেড়ে যায়। দেখো, অরবিটাল ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ভি অরবিটালটা হচ্ছে √gm/r+h। মনে করো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, সেক্ষেত্রে সূর্যকে সেন্ট্রাল বডি ধরে নিয়ে
এই যে অরবাইটাল ভেলোসিটির এক্সপ্রেশনটা লেখা আছে, এখানে ক্যাপিটাল এম এর জায়গায় সূর্যের ভর বসবে, ক্যাপিটাল আর এর জায়গায় সূর্যের রেডিয়াস বসবে। আর যদি পৃথিবীর চারিদিকে তুমি কোনো স্যাটেলাইটকে মুভ করাও, তখন এই ক্যাপিটাল এমটা পৃথিবীর মাস হবে, ক্যাপিটাল আরটা পৃথিবীর রেডিয়াস হবে, এইচটা হচ্ছে পৃথিবীর সারফেস থেকে উচ্চতা, স্যাটেলাইটের উচ্চতা। তো এখানে আর প্লাস এইচ যেটা, সেটা হচ্ছে স্মল আর, এটাকে অরবাইটাল রেডিয়াস বলা হবে। এই যে রেডিয়াস অফ অরবিট, এটাই হচ্ছে আমার স্মল আর, আর ইকুয়াল টু আর প্লাস এইচ, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে যার চারিদিকে ঘুরছে তার রেডিয়াস, এইচটা হচ্ছে তার সারফেস থেকে অরবিটটার হাইট। তাহলে আবারও বলছি, যদি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাহলে সূর্যের রেডিয়াস নেবো ক্যাপিটাল আর, আর যদি স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘোরে তখন তখন পৃথিবীর রেডিয়াস নেবো ক্যাপিটাল আর। কি বললাম, আবার বলছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেক্ষেত্রে ক্যাপিটাল আরটা হচ্ছে সূর্যের রেডিয়াস, আর স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেক্ষেত্রে ক্যাপিটাল আরটা হবে পৃথিবীর রেডিয়াস। মানে যার চারিদিকে ঘুরছে তার মাস আর তার রেডিয়াস এইখানে বসবে। তাহলে আর প্লাস এইচ করলে ছোট হাতের আর বেরোবে। তাহলে এবার ফর্মুলা দেখো তো, ভি অরবিটাল ইকুয়াল টু রুট ওভার জিএম বাই ছোট আর। তাহলে ছোট আর এর মান যত কমবে ভি অরবিটাল তত বাড়বে না? দেখো তো, অরবাইটাল রেডিয়াস কমলে অরবাইটাল স্পিড বাড়বে কি বাড়বে না? অরবাইটাল রেডিয়াস কমলে অরবাইটাল স্পিড বাড়বে কি বাড়বে না? অরবাইটাল স্পিড যদি বাড়াতে হয় অরবাইটাল রেডিয়াসকে ছোট করতে হবে। তাই তো পৃথিবী যখন সূর্যের নিকটতম হয়, পেরিহিলিয়ান পজিশন, সেখানে পৃথিবী ফাস্টেস্ট হয়। বলো ইয়েস অর নো? যখন কোনো একটা স্যাটেলাইট পৃথিবীর নিকটতম, ধরো পৃথিবীর নিয়ারেস্ট স্যাটেলাইট, তার স্পিড সব থেকে বেশি, আমরা বলি পৃথিবীর নিকটতম স্যাটেলাইটের স্পিড হচ্ছে প্রায় 7.9 কিলোমিটার পার সেকেন্ড, সব থেকে বেশি স্পিড সেটা, নিয়ারেস্ট স্যাটেলাইটের স্পিড। তাহলে কোনো স্যাটেলাইট যখন পৃথিবীর নিকটতম হবে তার স্পিড সব থেকে বেশি হবে। পৃথিবী যখন সূর্যের সাপেক্ষে পেরিহিলিয়ান পজিশনে থাকবে তার স্পিড সব থেকে বেশি হবে। তাহলে অরবাইটাল রেডিয়াস যত কমবে অরবাইটাল স্পিড তত বাড়বে। তাহলে গ্রেটার দ্য রেডিয়াস অফ দ্য অরবিট লেসার দ্য অরবিটাল ভেলোসিটি। সঠিক উত্তর অপশন এ, ইনভার্স রিলেশন। দেখো, গ্রেটার দ্য রেডিয়াস লেসার উইল বি দ্য ভেলোসিটি, তাই তো হয়। তাহলে দূরে গেলে স্পিড কমবে, কাছে আসলে স্পিড বাড়বে। তাহলে এই অপশনটায় গ্রেটার দ্য রেডিয়াস অফ দ্য অরবিট মানে দূরে গেলে স্পিডটা কমবে, লেসার দেওয়া আছে, তাহলে এটাই সঠিক চয়েস। কোশ্চেন নাম্বার 3 এ হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। What are those oscillations whose amplitude goes on decreasing with time are known as? বলো, অ্যামপ্লিটিউড ক্রমশ ডিক্রিজ করলে সেই ধরনের অসিলেশনকে আমরা কি বলবো? অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বিস্তার, অ্যামপ্লিটিউড যদি ক্রমশ ডিক্রিজ করে, এই 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 খতম। এই যে ওয়েভের অ্যামপ্লিটিউড ক্রমশ ডিক্রিজ করছে, এই যদি আমরা ওয়েভ ড্র করি, এই যে হাইটটা, এটাকে অ্যামপ্লিটিউড বা বিস্তার বলা হয়। তাহলে এই অ্যামপ্লিটিউড ক্রমশ কমে যাচ্ছে, তাহলে সেই ধরনের ওয়েভকে বা সেই ধরনের অসিলেশনকে আমরা কি বলবো? অপশন বলছে ড্যাম্পড অসিলেশন, মেনটেইনড অসিলেশন, ফ্রি অসিলেশন, ফোর্সড অসিলেশন। চারটে অপশন দেওয়া আছে। কোন ধরনের অসিলেশনে অ্যামপ্লিটিউড বা বিস্তার ক্রমশ কমতে থাকে? পুকুরের জলে যখন তুমি ঢিল ফেলবে, একটা আন্দোলন বা একটা ওয়েভ তৈরি হয়, জলের সারফেসে আমরা জানি ট্রান্সভার্স ওয়েভ তৈরি হয়। তবে ওই যে ওয়েভটা তৈরি হলো সেটা আজীবন আদি অনন্তকাল কি ওইভাবেই চলতে থাকবে নাকি রে ভাই? নিশ্চয়ই না। আস্তে 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 যত দূরে যাচ্ছে দেখবে ওয়েভটা কিন্তু আস্তে 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 মিলিয়ে যাচ্ছে, মানে সেটা কিন্তু কি হচ্ছে, ওর এফেক্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ধরো একটা দোলনা আছে, একবার ধাক্কা মারলাম, দুলছে 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 দুলছে, আস্তে আস্তে একটা সার্টেন টাইম পরে থেমে যাবে। একটা পেন্ডুলামে ফোর্স অ্যাপ্লাই করলাম, দুলছে 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 দুলছে, আস্তে আস্তে থেমে যাবে। তাহলে আফটার আ সার্টেন পিরিয়ড রেজিস্ট্যান্সের কারণে বা ফ্রিকশনের কারণে এই যে আস্তে 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 অ্যামপ্লিটিউডটা ফল করে যাচ্ছে, বিস্তার কমে আসছে, বেশিক্ষণ আর মোশন মেনটেইনড হচ্ছে না। তো এইগুলো কি ধরনের অসিলেশন? অবশ্যই ড্যাম্পড অসিলেশন, অপশন এ। ড্যাম্পড অসিলেশন, একটা পেন্ডুলামে ফোর্স ক্রিয়েট করলাম, সেটা দুলতে দুলতে একটা সার্টেন টাইম পরে থেমে যায়, সেখানে রেস্টোরিং ফোর্স কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এয়ার ফ্রিকশন আছে, বিভিন্ন কারণে সে কিন্তু আস্তে আস্তে থেমে যায়। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ড্যাম্পড অসিলেশন। এয়ার ফ্রিকশন যেখানে মানে একদম মেজর রোল প্লে করে আমি বলবো, এয়ার ফ্রিকশন অবশ্যই মোশনটাকে স্লো ডাউন করার চেষ্টা করে। তাহলে কারেক্ট আনসার অপশন এ, ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড মানে হচ্ছে এই ছবিটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন, ঠিক আছে? ড্যাম্পড অসিলেশন মানে অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে ছোট হতে 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 মিলিয়ে গেল, এটাকে ড্যাম্পড অসিলেশন বলে। সঠিক উত্তর 4টা এ। অলরেডি 3-4টে এক্সাম্পল দিলাম, দেখে নাও।
নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 5। What do we call the magnitude of the maximum disturbance in the medium on either side of the mean value called as? দেখো কি বলছে, দেখো, what do we call the magnitude of the maximum disturbance in the medium on either side of mean value? ঠিক আছে, বলো, what do we call the magnitude of the maximum disturbance in the medium on either side of mean value? মিন ভ্যালু, ধরো একটা পেন্ডুলাম নিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করছি। সাপোজ একটা পেন্ডুলাম রেস্ট কন্ডিশনে আছে, একটা পেন্ডুলাম রেস্ট কন্ডিশনে আছে, ফোর্স দিলে এই দিকে একটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে পৌঁছায়, আবার এই দিকে আরেকটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে পৌঁছায়, এইদিকে একটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, আবার এইদিকে একটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড। তাহলে এই যে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে এই ববটা পৌঁছচ্ছে, এইটাকে প্রথমত এটাকে মিন পজিশন বলে। তাহলে মিন পজিশন থেকে আইদার সাইডে এই যে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, সেটাকে ফিজিক্সের ভাষায় কি বলে? অপশান দিচ্ছে ফ্রিকোয়েন্সি, অপশান দিচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অপশান দিচ্ছে অ্যাম্প্লিটিউড, অপশান দিচ্ছে ওয়েভ নাম্বার। সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাম্প্লিটিউড। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকেই আমরা অ্যাম্প্লিটিউড বলি। এই যে একটু আগে ওয়েভ ড্র করছিলাম এক্স অ্যাক্সিস থেকে, এই যে ম্যাক্সিমাম হাইটটা, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাকেই আমরা অ্যাম্প্লিটিউড বলবো। তাহলে পেন্ডুলাম আইদার সাইডে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে ফোর্সের কারণে, এক্সটার্নাল ফোর্সের কারণে, সেই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে বলা হয় বিস্তার বা অ্যাম্প্লিটিউড। সঠিক উত্তর অপশান সি। খালি ডেফিনেশন দেখো, আর কিচ্ছু না, খালি ডেফিনেশনগুলো জেনে রাখতে হবে তোমায় কোনটা কি। ফ্রিকোয়েন্সিটা কি তোমরা জানো? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1/টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা হচ্ছে একটা অসিলেশন কমপ্লিট করার সময়, তাকে টাইম পিরিয়ড বলে। তার রেসিপ্রোকাল, তার অনন্যকে ফ্রিকোয়েন্সি বলা হয়। 1 সেকেন্ডে কতগুলো ভাইব্রেশন কমপ্লিট হচ্ছে, তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশান সি হবে, অ্যাম্প্লিটিউড। দেখে নাও, নেক্সট কোশ্চেনে আসো, নাম্বার 6। হোয়াট ইজ দ্য আই ডিফেক্ট when a person can see nearby objects clearly but cannot see distant objects distinctly, known as? দেখে নাও, বলছে what is the eye defect when a person can see nearby objects clearly but cannot see distant objects distinctly, known as? বলছে চোখের কোনো একটা সমস্যা জিজ্ঞেস করছে, যেখানে a person can see nearby objects clearly, কাছের অবজেক্ট খালি চোখে দেখতে পায়, কিন্তু ক্যান নট সি ডিস্টেন্ট অবজেক্ট ডিস্টিংক্টলি, কিন্তু ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে দূরের জিনিসটা দেখতে পায় না। তাহলে ক্যান নট সি ডিস্ট্যান্ট অবজেক্টস ক্লিয়ারলি, তাহলে দূরেরটা দেখতে পাচ্ছে না, ডিস্ট্যান্ট দূরেরটা দেখতে পাচ্ছে না, কিন্তু কাছেরটা দেখতে পাচ্ছে। হোয়াট ইজ দ্য আই ডিফেক্ট ওয়েন আ পারসন ক্যান সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি? তাহলে নিয়ার বাই যে অবজেক্টস সেটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছে, ডিস্টেন্ট অবজেক্ট দেখতে পাচ্ছে না। তাহলে বলে ফেলো কমেন্ট সেকশনে কি হবে আনসার, কি হবে আনসার? হোয়াট ইজ দ্য আই ডিফেক্ট ওয়েন আ পারসন ক্যান সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি? কাছেরটা দেখতে পাচ্ছে খালি চোখে, দূরেরটা দেখতে পাচ্ছে না। ক্যানট সি ডিস্টেন্ট অবজেক্টস, তাহলে আমার কি সমস্যা? আমার কি সমস্যা? এই চশমা খুললাম, দূরের জিনিসপত্র কিন্তু আবছা দেখতে শুরু করেছি, কাছের ছোট ছোট জিনিস কিন্তু সব পড়তে পারবো। ধরো আমার হাতে যে ঘড়িটা রয়েছে, শর্ট ডিস্টেন্সে যা যা লেখা আছে, লাইট লেখা আছে, মোড লেখা আছে, তারপরে রিসেট লেখা আছে, স্টার্ট লেখা আছে, ঠিক আছে, 4:55 বিভিন্ন টাইম ফাইম এখানে দেখতে পাচ্ছি। তাহলে খালি চোখে আমি কিন্তু শর্ট ডিস্টেন্স পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু খালি চোখে দূরের জিনিসগুলো কিন্তু আবছা দেখতে শুরু করেছি। একটু দূরে গিয়ে আমি বোর্ডের দিকে তাকালে লেখাগুলো কিন্তু সেইভাবে পড়তে পারবো না। হ্যাঁ, মানে আমি নিজে কোশ্চেন দিচ্ছি, সেটা হয়তো আমি বুঝতে পারবো যে কি কি ওয়ার্ড এখানে লেখা আছে, মানে সেন্স দিয়ে, কিন্তু চোখে দেখে কিন্তু পড়ে উঠতে পারবো না দূরের জিনিস। কারণ আমার সমস্যাটা হচ্ছে শর্ট সাইড ডিফেক্ট, আমার হচ্ছে মায়োপিয়া আছে। তো আমি তো খালি চোখে দূরেরটা দেখতে পাই না, তাহলে আমার কি আছে? আমার আছে মায়োপিয়া, আমার আছে নিয়ার সাইড ডিফেক্ট, আমার আছে শর্ট সাইড ডিফেক্ট। আমার চোখের যে আইবলটা, সেটা অক্ষি গোলকটা, তার ডায়ামিটারটা বড় হয়ে গেছে, ইলংগেশন অফ আইবল হয়েছে। তাই জন্য আমার চোখের রেটিনার সামনে ইমেজ ফোকাস হয়ে যায়, আমার চোখের লেন্সের ফোকাল লেন্থ ছোট হয়ে গেছে, তাই খালি চোখে কাছেরটা দেখতে পাই, দূরেরটা দেখতে পাই না। তাহলে আমার চোখের সমস্যার কারেকশন হচ্ছে আমার চশমা, দ্যাট ইজ কনকেভ লেন্স, কনকেভ লেন্স। তাহলে এনিওয়ে এখানে সমস্যাটার নামটা জিজ্ঞেস করেছে যে তোমার হোয়াট ইজ দ্য আই ডিফেক্ট ওয়েন আ পারসন ক্যান সি নিয়ার বাই অবজেক্টস বাট ক্যানট সি ডিস্টেন্ট অবজেক্ট? অবশ্যই সঠিক উত্তর মায়োপিয়া, মায়োপিয়া, মায়োপিয়া।
অপশন বি হবে উত্তর, আর কিচ্ছু নয়। দেখে নাও, নেক্সট কোশ্চেনে চলো। কোশ্চেন নাম্বার 7, what will be the apparent frequency when the both source of sound and listener move in the same direction with same velocity? দারুণ কোয়েশ্চেন, আরেকবার পড়ো কোয়েশ্চেনটা। সাউন্ডের একটা প্রপার্টি আছে না, ডপলার এফেক্ট, তার উপর বেস করে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। হোয়াট উইল বি দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ওয়েন বোথ সোর্স অফ সাউন্ড অ্যান্ড লিসেনার মুভ ইন সেম ডিরেকশন? বোথ সোর্স অফ সাউন্ড অ্যান্ড লিসেনার যদি সেম ডিরেকশনে সেম ভেলোসিটিতে চলে, তাহলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিতে কি পরিবর্তন আসবে জিজ্ঞেস করছে। আচ্ছা, জিনিসটা একটু বলি, এটাকে ডপলার এফেক্ট বলে। 1842 খ্রিস্টাব্দে ডপলার বলে একজন সায়েন্টিস্ট এটাকে আবিষ্কার করেন। তার বক্তব্য হচ্ছে কোনো একটা সোর্স অফ সাউন্ড যদি লিসেনারের দিকে এগিয়ে আসে, অথবা সোর্স অফ সাউন্ড যদি লিসেনারের থেকে দূরে সরে, অর্থাৎ সোর্স অফ সাউন্ড এবং লিসেনারের মধ্যে যদি একটা রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশন তৈরি হয়, তাহলে লিসেনারের মনে হয় যে সাউন্ডের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। কখনো ফ্রিকোয়েন্সি বেশি শোনাচ্ছে, কখনো বা কম শোনাচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি কখনো বেশি মনে হচ্ছে, কখনো কম মনে হচ্ছে। এই চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সিকে আমরা বলি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। এই অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা রিয়েল ফ্রিকোয়েন্সির থেকে আলাদা। ট্রেনটা দাঁড়িয়ে থেকে সাউন্ড ক্রিয়েট করলে তার যে ফ্রিকোয়েন্সি হয়, ট্রেনটা আগে পিছু হলে অর্থাৎ মোশনে থাকলে, অথবা আমি মোশনে আছি ট্রেন রেস্টে আছে তাহলেও হবে, অথবা দুজনেই মোশনে আছি ডিফারেন্ট ভেলোসিটিতে, তাহলে বিভিন্নভাবে যদি রিলেটিভ মোশনটা তৈরি হয় তবেই ডপলার এফেক্ট ক্রিয়েট হবে। ডপলার এফেক্ট মানে হচ্ছে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল ফ্রিকোয়েন্সি। অরিজিনাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে থেকে সাউন্ড রিলিজ করলে যেটা হবে, আর অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওই রিলেটিভ মোশন তৈরি হওয়ার কারণে বা চলাচলের কারণে যে তোমার ভেরিয়েশন অফ ফ্রিকোয়েন্সিটা হলো, সেটাকে আমরা ভ্যারিয়েন্ট ফ্রিকোয়েন্সি, পরিবর্তিত ফ্রিকোয়েন্সিটাকে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বলি। আমি একটা ফর্মুলা দিচ্ছি, তোমরা দেখো। এইখানে সোর্স, এইখানে লিসেনার, এইখানে হচ্ছে সোর্স, এইখানে হচ্ছে লিসেনার আছে, মনে করো। সোর্স বলতে ট্রেন অফ সাউন্ড, মানে ট্রেন যে সাউন্ড ক্রিয়েট করতে পারে, সোর্স অফ সাউন্ড হচ্ছে ট্রেন, আর এল হচ্ছে আমি লিসেনার যে সাউন্ডটা শুনবো। আচ্ছা, এই দিকে ডান দিকে যাওয়া হলে সেটাকে আমরা পজিটিভ জার্নি নেবো, বাঁ দিকে যাওয়া হলে সেটাকে আমরা নেগেটিভ জার্নি নেবো। ভেলোসিটিটাকে ডান দিকে গেলে পজিটিভ নেবো, বাঁ দিকে গেলে নেগেটিভ নেবো, এটার কনসেপ্ট আছে, কনভেনশনাল কনসেপ্ট। আচ্ছা, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে লিসেনার। এবারে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সির ফর্মুলা লিখছি, দেখবে n prime equal to v minus vl by v minus vs into n। এখানে ভিটা হচ্ছে সাউন্ডের স্পিড, মনে রেখো ভিটা হচ্ছে সাউন্ডের স্পিড, vl যেটা সেটা হচ্ছে লিসেনার তার স্পিড, মানে আমি। নিচের ভিটা সাউন্ডের স্পিড, vs যেটা সোর্সের স্পিড মানে ট্রেনের স্পিড, তার সাথে এনটা হচ্ছে অরিজিনাল ফ্রিকোয়েন্সি, আর এই এন প্রাইমটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। এবারে পড়ো, what will be the apparent frequency when both the source of sound and listener দুজনেই সেম ডিরেকশনে যাবে, সেম ভেলোসিটিতে যাবে। চলো, দুজনেই সেম ডিরেকশনে সেম ভেলোসিটিতে যাচ্ছে মনে করো, তাহলে সেম ডিরেকশন এবং সেম ভেলোসিটি, তার মানে মনে করো এস এস মনে করো এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এলও এইদিকে যাচ্ছে, দুজনেই সেম ডিরেকশনে যাচ্ছে, তাই তো লেখা আছে দুজনেই সেম ডিরেকশনে যাচ্ছে। আবার দুজনেই সেম ভেলোসিটিতে আছে, সেম ভেলোসিটি মানে দুজনের ভেলোসিটি সেম, তার মানে মনে করো বাচ্চারা ভিএল ইকুয়াল টু ভিএস ইকুয়াল টু কি ধরো এক্স ধরে নাও, এক্স ধরে নাও, দুটো সেম বলেছে তো, তাহলে লিসেনারের ভেলোসিটি আর তোমার সোর্স অফ সাউন্ড, সোর্সের ভেলোসিটি দুটোই সেম, তাহলে ভিএল আর ভিএসটা এক্স দেওয়া আছে, মানে এক্সটা আমি ধরলাম আর কি। আরেকবার পড়ো, বুঝিয়ে দিচ্ছি, দেখো, হোয়াট উইল বি দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ওয়েন দ্য বোথ সোর্স অফ সাউন্ড অ্যান্ড লিসেনার, সোর্স অফ সাউন্ড, ঠিক আছে, সোর্স অফ সাউন্ডটা হচ্ছে, দেখো সোর্স অফ সাউন্ড আলাদা, স্পিড অফ সাউন্ড আলাদা, এখানে কিন্তু স্পিড অফ সাউন্ড আর লিসেনারের স্পিড সেম সেটা সেম বলেনি, এটা কিন্তু বলেনি স্পিড অফ সাউন্ড আর লিসেনার একই স্পিডে যাচ্ছে তাই হয়নি কোনোদিন, সেটা কিন্তু বলেনি। এটা কিন্তু সোর্স অফ সাউন্ড অর্থাৎ ট্রেনটা, মানে এই যে সোর্স ভিএস, এইটা লিসেনারের সাথে সেম, তাহলে ভিএস ইকুয়াল টু ভিএল ইকুয়াল টু এক্স, তাহলে দুজনেই মনে করো পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, দুজনেই পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। যদি দুজনেই নেগেটিভ ডিরেকশনে যেত তাহলে এই মাইনাসগুলো প্লাস নিয়ে নিতাম, ঠিক আছে, কারণ এখানে একটা মাইনাস নিতাম, এখানে একটা মাইনাস নিতাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত যদি অপোজিট ডিরেকশন নিতাম। যাই হোক, তুমি পজিটিভ নাও কি নেগেটিভ নাও, দুক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আমি পজিটিভ ডিরেকশনে নিচ্ছি, দুজনে একই দিকে যাচ্ছে, ডান দিকে যাওয়াটাকে পজিটিভ বলেছিলাম, দুজনে একই দিকে যাচ্ছে, তাহলে ফর্মুলাটা অ্যাজ ইট ইজ থাকবে, মাইনাস সাইনে কোনো পরিবর্তন আসবে না, এন প্রাইম ইকুয়াল টু ভি মাইনাস এক্স, ভিএলটাকে তো এক্স ধরতে বললাম, ডিভাইডেড বাই নিচে ভি মাইনাস
ভিএস সেটাকেও এক্স ধরতে বললাম, ইন্টু পাশে হবে এন, উপরেও ভি মাইনাস এক্স, নিচেও তো ভি মাইনাস এক্স, কেটে যাবে তো, তাহলে এন প্রাইম ইকুয়াল টু এন হচ্ছে, তাহলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু রিয়েল ফ্রিকোয়েন্সি, তাহলে ইট উইল বি মোর দ্যান অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি না, ইট উইল বি লেস দ্যান অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি না, ইট উইল বি ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ অপশান সি। তার মানে ডপলার এফেক্ট এখানে হলো না, তার মানে মনে রেখো সোর্স আর লিসেনার যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো রিলেটিভ মোশন নেই, তাহলে ডপলার এফেক্ট হবে না, মানে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি আর রিয়েল ফ্রিকোয়েন্সিটা সেম হয়ে যাবে, মানে ডপলার এফেক্ট হয়নি। ডপলার এফেক্ট হতে গেলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিকে রিয়েল ফ্রিকোয়েন্সির থেকে আলাদা হতে হবে, আর যদি দুজনেই সেম ডিরেকশনে সেম স্পিডে চলে তাহলেও ডপলার এফেক্ট হবে না। ডপলার এফেক্ট 1842 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়, এসএসসি সিজিএল এ কোশ্চেন এসেছিল, ঠিক আছে। ডপলার এফেক্ট লাইট এবং সাউন্ড দুজনেই দেখাতে পারে। কি জিনিস এই ডপলার এফেক্ট? আবারও বলছি, সোর্স এবং লিসেনার বা অবজারভারের মধ্যে যদি একটা রিলেটিভ মোশন থাকে তাহলেই এই ডপলার এফেক্ট সৃষ্টি হয়, অর্থাৎ ওয়েভের ফ্রিকোয়েন্সি রিয়েল, মানে ওয়েভের যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি সেটা রিয়েল ফ্রিকোয়েন্সির থেকে আলাদা হয়ে যায় এই রিলেটিভ মোশনের কারণে। ডিউ টু দ্য রিলেটিভ মোশন অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রিয়েল ফ্রিকোয়েন্সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হবে। Next question, question number 8. The skywave propagation is suitable for radio waves of frequency. একটু আগেই বলেছি গ্রাউন্ড ওয়েভ কি বলেছিলাম, গ্রাউন্ড ওয়েভ কি বলেছিলাম 2 to 3 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, তারপরে স্কাই ওয়েভ কত বলেছিলাম 2 to 30 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। আচ্ছা স্পেস ওয়েভ কত বলেছিলাম 30 to 300 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে এবার খোঁজো কোনটা হবে, একটু আগেই বললাম সেটাই এখানে দেওয়া আছে। স্কাই ওয়েভ প্রপাগেশনে কত রেঞ্জ ইউজ করব 2 to 30 মেগাহার্টজ, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। এইগুলো একটু মনে রাখতে হবে, পিএসসির পরীক্ষা এগুলো খুব আসে, অবশ্যই মিসলেনিয়াস বলছি বা ডাব্লিউবিসিএস এই টাইপের পরীক্ষায় বলছি। তাহলে স্কাই ওয়েভ প্রপাগেশন ইজ সুইটেবল ফর রেডিও ওয়েভস অফ ফ্রিকোয়েন্সি 2 to 30 মেগাহার্টজ, অপশন বি হবে, অলরেডি বলে দিয়েছি। নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 9। হুইচ অফ দ্য ফলোইং গিভস দ্য পাওয়ার অফ আ লেন্স? লেন্সের পাওয়ার কোন ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট হয়? লেন্সের পাওয়ার কোন ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট হয়? পি ইকুয়াল টু 1/f, ইয়েস অর নো? পাওয়ার ইকুয়াল টু 1 বাই ফোকাল লেন্থ। যখন ফোকাল লেন্থ মিটারে থাকে তাহলে ফোকাল লেন্থের সাথে পাওয়ার তো ইনভার্সলি রিলেটেড, তাই না? হুইচ অফ দ্য ফলোইং গিভস দ্য পাওয়ার অফ আ লেন্স? তাহলে বলছে ইকুয়াল টু ইটস ফোকাল লেন্থ না, রেসিপ্রোকাল টু ফোকাল লেন্থ, হাফ অফ দ্য ফোকাল লেন্থ, ডাবল দ্য ফোকাল লেন্থ। সঠিক উত্তর অপশন বি হবে, রেসিপ্রোকাল টু ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থের অনন্য হচ্ছে পাওয়ার, ফোকাল লেন্থ বেড়েছে মানে পাওয়ার কম, ফোকাল লেন্থ কমেছে মানে পাওয়ার বেশি। পাওয়ার পজিটিভ হলে সেটাকে কনভার্জিং লেন্স বলবো বা কনভেক্স লেন্স বলবো, পাওয়ার নেগেটিভ হলে সেটাকে ডাইভার্জিং লেন্স বলবো বা নেগেটিভ কনকেভ লেন্স বলবো। পাওয়ার নেগেটিভ হলে কনকেভ লেন্স, পাওয়ার পজিটিভ হলে কনভেক্স লেন্স। সঠিক উত্তর অপশন বি হবে। নেক্সট কোশ্চেনে আসো, কি বলছে দেখো, when arsenic is added as an impurity to silicon the resulting material is, দেখো সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি কি সেমিকন্ডাক্টর। তাহলে সিলিকনের আউটার মোস্ট সেলে কতগুলো ইলেকট্রন থাকবে? 4টে ভ্যালেন্স ইলেকট্রনস। সেই 4টে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে কার কাছে? সিলিকনের কাছে, লাস্ট সেলে। তো সেই সিলিকনকে যদি আর্সেনিক দিয়ে ডোপিং করা হয়, ডোপিংয়ের কনসেপ্টটা কি ছিল? কোনো একটা সেমিকন্ডাক্টরে যখন ইম্পিউরিটি অ্যাটম মেশানো হয়, উদ্দেশ্যটা হচ্ছে তার পারফরমেন্স বাড়ানো, এনহ্যান্স করা। তাহলে আমার কাছে রয়েছে সিলিকন, সিলিকনের লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? মনে করো 4টে ইলেকট্রন আছে। সিলিকনকে ডোপ করব আর্সেনিক দিয়ে, আর্সেনিক দিয়ে ডোপ করব। আর্সেনিক হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম, আর্সেনিকের লাস্ট সেলে আছে 5টে ইলেকট্রন। সেই 5টে ইলেকট্রনের মধ্যে 4টে ইলেকট্রন সিলিকনের 4টে ইলেকট্রনের সাথে পেয়ার করে ফর্ম করে ফেলবে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে ফেলবে। তাহলে একটা ইলেকট্রন এক্সেস থেকে যাবে আর্সেনিকের, যেটা কারোর সাথে পেয়ার ফর্মেশন করতে পারবে না। তাহলে ধরো রাফলি আমি ড্র করছি, আর্সেনিকের যে 5টা ইলেকট্রন আউটার মোস্ট সেলে আছে, সেই 5টা ইলেকট্রনের মধ্যে 4টে ইলেকট্রন তো পেয়ার ফর্ম করে ফেলবে সিলিকনের সাথে,
আর একটা ইলেকট্রন সে কারোর সাথে কিন্তু পেয়ার ফর্ম করতে পারবে না, সে ফ্রি স্টেটে থাকবে। এই যে ইলেকট্রনটা, এটাই হচ্ছে চার্জ ক্যারিয়ারের রোল প্লে করবে, এটাই হচ্ছে চার্জ ক্যারিয়ারের রোল প্লে করবে। তাহলে ইলেকট্রন যখন মেজরিটি ক্যারিয়ার, সেই ধরনের ডোপিংকে আমরা বলি এন টাইপ ডোপিং বা নেগেটিভ টাইপ ডোপিং। সঠিক উত্তর অপশন বি। তাহলে আগে সিলিকনটা পিওর সেমিকন্ডাক্টর ছিল বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ছিল, বিশুদ্ধ অর্ধপরিবাহী ছিল। তাতে যখনই তুমি আর্সেনিক মেশালে, ঠিক আছে, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট কোনো একটা ইম্পিউরিটি অ্যাটম মেশালে, ঠিক আছে, বা ডোনার অ্যাটম মেশালে, দেখো টার্মগুলো মনে রেখো, তাহলে যে ডোপিংটা হচ্ছে সেটা হচ্ছে এন টাইপ ডোপিং, কারণ এখানে ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার হচ্ছে মেজরিটি হচ্ছে ইলেকট্রন। সঠিক উত্তর অপশন বি হবে। এটা যদি তুমি কোনো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম ইউজ করতে, অ্যালুমিনিয়াম বা বোরন, তখন হতো পি টাইপ ডোপিং। দেখে নাও। নেক্সট কোশ্চেনে যাব। দেখো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ল্যাটেন্ট হিট অফ ফিউশন? ল্যাটেন্ট হিট অফ ফিউশনের এসআই ইউনিট কি? ল্যাটেন্ট হিট অফ ফিউশনের এসআই ইউনিট কি? ফিউশন মানে হচ্ছে মেল্ট হওয়া, বরফ গলনের লিন তাপ, পড়েছো না? তাহলে একটা হয় ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, একটা হয় ল্যাটেন্ট হিট অফ মেল্টিং। ফিউশনটা হচ্ছে মেল্টিং। তাহলে মোট কথা হচ্ছে ল্যাটেন্ট হিটের এককটা তোমাকে লিখতে হবে, চারটে অপশন দেওয়া আছে। ল্যাটেন্ট হিট কী জিনিস? যে হিট সাপ্লাই করে আমরা কোনো একটা পদার্থের স্টেট চেঞ্জ করে দিই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাপমাত্রার পরিবর্তন না করে কেবলমাত্র স্টেট বা অবস্থার পরিবর্তন করতে ল্যাটেন্ট হিট সাপ্লাই করা হয়। যেমন এক্সাম্পল, ল্যাটেন্ট হিট অফ মেল্টিং, ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন ইত্যাদি। মেল্টিং, ফ্রিজিং, ভেপোরাইজেশন, এই যে প্রসেসগুলো, এগুলোতে কিন্তু কোনো টেম্পারেচার পরিবর্তন হয় না। তাহলে দেখা যাক, ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু এম ইন্টু এল। ল্যাটেন্ট হিটের ম্যাথমেটিক্যাল ফর্মুলা কিউ ইকুয়াল টু এম এল, যেখানে এলটা হচ্ছে ল্যাটেন্ট হিট, কিউটা হচ্ছে শুধু হিট। তাহলে কিউ বাই এম ডিভাইড করলে তুমি এল পেয়ে যাবে। তাহলে কিউ বাই এম তার মানে হচ্ছে জুল পার কেজি। খোঁজো, খোঁজো কোথায় আছে জুল পার কেজি, কোথায় আছে? কিউটা কি? কিউটা এনার্জি তো, জুল। মাসটা কি? মাসটা কিলোগ্রাম। তাহলে জুল পার কেজি হলো কিনা? জুল পার কেজি মানে হচ্ছে অপশান ডি, জুল পার কেজি মানে অপশান ডি হবে। তাহলে সঠিক উত্তর অপশান ডি। দেখে নাও, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ল্যাটেন্ট হিট অফ ফিউশন? চারটে অপশান দিয়েছে, কারেক্ট আনসার অপশান ডি হবে, কারণ ল্যাটেন্ট হিটে তাপমাত্রা রিলেটেড কোনো কেস নেই, ঠিক আছে? তাহলে তাপমাত্রার পরিবর্তন ল্যাটেন্ট হিটে হবে না, তাহলে তাপমাত্রা রিলেটেড যে অপশানগুলো আছে সেগুলো আগে বাদ দিয়ে দাও। আর এটা জুল পার কেজি স্কোয়ার ছিল, এটাও হবে না, সঠিক উত্তর অপশান ডি হবে, জুল পার কেজি। দেখে নাও। নেক্সট কোশ্চেন নিয়ে যাচ্ছি। In a concave mirror, if object is placed at the center of curvature, then its image will be. চারটে অপশন দেওয়া আছে, ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশড, অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার। কনকেভ মিরার হচ্ছে চামচের ভেতরের দিকটা, তাই না? কনকেভ মিরার হচ্ছে তুমি বলবে ইনসাইড রিফ্লেক্টার, কনকেভ মিরার হচ্ছে ইনসাইড রিফ্লেক্টার, কনকেভ মিরারটা হচ্ছে ইনসাইড রিফ্লেক্টার, ঠিক আছে? এই হচ্ছে মিরারের সামনে ফোকাস, এই হচ্ছে মিরারের সামনে সেন্টার অফ কার্ভেচার। অর্থাৎ কনকেভ মিরার যে স্ফিয়ারটার পার্ট, সেই স্ফিয়ারটাকে কন্টিনিউ করলে যে কমপ্লিট স্ফিয়ারটা তৈরি হবে, তার যে কেন্দ্র, তার যে সেন্টার, তাকেই আমরা বলি সেন্টার অফ কার্ভেচার, সি। সেই সেন্টার অফ কার্ভেচারে যদি একটা অবজেক্ট রাখি তাহলে কি হবে? দেখো ছবি এঁকে দেখাচ্ছি। সেন্টার অফ কার্ভেচারে যদি কোনো অবজেক্ট রাখি, এখান থেকে একটা রে সোজা যাবে, দিয়ে সেখান থেকে রিফ্লেক্ট হবে, হয়ে এফ দিয়ে বেরোবে। আরেকটা রে যেটা এফ দিয়ে যাচ্ছে, সেটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে এই গানে গিয়ে তোমার মিট করছে, দিয়ে ধরো মোটামুটি এরকম যদি ড্র করি আমরা, তাহলে এইখানে এসে মিট করে ইমেজটা ফর্ম করছে। দেখো ভালো করে দেখো কি করলাম। এই একটা অবজেক্ট ছিল, কালার চেঞ্জ করে দেখাচ্ছি। এই মনে করো একটা অবজেক্ট ছিল, এখান থেকে একটা রে গেল, আবার এখান থেকে একটা রে গেল, এই রেটা রিফ্লেক্ট হলো, এই রেটা এখান থেকে রিফ্লেক্ট হলো, দিয়ে যেখানে মিট করলো সেইখানে ইমেজটা ফর্ম করছে। তাহলে মনে রেখো, যখন অ্যাট সেন্টার অফ কার্ভেচার অবজেক্ট থাকবে, অ্যাট সেন্টার অফ কার্ভেচারই ইমেজ তৈরি হবে।
যখন কনকেভ মিররের সামনে বস্তু থাকবে সেন্টার অফ কার্ভেচারে, তার ইমেজও তৈরি হবে সেন্টার অফ কার্ভেচারে। ঠিক আছে, তাহলে অবজেক্ট সাইজ ইমেজ সাইজ সেম টু সেম হবে। অবজেক্টের সাপেক্ষে ইমেজটা ইনভার্টেড হবে, ইমেজটা রিয়েল ইমেজ হবে। কি কি বললাম মনে রেখো, অবজেক্টের সাপেক্ষে ইমেজটা রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ, অ্যাট সেন্টার অফ কার্ভেচার, সেম সাইজ। প্রত্যেকটা মনে রেখো, যখন অবজেক্টকে কনকেভ মিররের সামনে সেন্টার অফ কার্ভেচারে বসাবো, ইমেজও অ্যাট সেন্টার অফ কার্ভেচার তৈরি হবে, সেম সাইজ হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে, মনে রাখতে হবে। তাহলে ভার্চুয়াল হবে না, ইরেক্ট হবে না, ডিমিনিশড হবে না। কেন ডিমিনিশড হবে? সেম সাইজ হয়েছে। ভার্চুয়াল কেন হবে? উল্টো হয়েছে তো। ইরেক্ট হবে না, ভার্চুয়াল হবে না। সঠিক উত্তর তাহলে অ্যাট সেন্টার অফ কার্ভেচার, অপশন ডি নাও। দেখে নাও, তারপর নেক্সট কোশ্চেনে যাব। এইরকম কোয়েশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। পিএসসি মিসলেনিয়াসের জন্য এগুলো আইডিয়াল। ডব্লিউবিসিএস প্রিলিমস বলো, মেন্স বলো, কোয়েশ্চেন যেভাবে স্ট্যান্ডার্ড হচ্ছে, যারা এরকম স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো দিচ্ছ তাদের এই কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার জন্য অরূপ স্যারের ক্লাসগুলো ফলো করো, রাইস স্মার্ট বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস ভালো লাগলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলো, নেক্সট কোয়েশ্চেনে চলো। টেম্পারেচার ব্র্যাকেটে কে, ভলিউম ব্র্যাকেটে ভি, রিলেশনশিপ অফ আ গ্যাস আন্ডারগোয়িং অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, রিলেশন জিজ্ঞেস করছে। টেম্পারেচার ভলিউম রিলেশন ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার ভলিউম রিলেশন বলো। অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার ভলিউম রিলেশন বলো। অ্যাডিয়াবেটিক মানে রুদ্ধতাপ প্রক্রিয়া, এমনই একটা প্রসেস যেখানে সিস্টেম থেকে সারাউন্ডিং, সারাউন্ডিং থেকে সিস্টেম, কোনোভাবে হিট এক্সচেঞ্জ হবে না। তাহলে হিট এক্সচেঞ্জ যদি বন্ধ হয়ে যায় তাকেই আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। মনে থাকবে। আইসোথার্মাল প্রসেস কাকে বলে? যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে? যেখানে হিট এক্সচেঞ্জ হয় না, অর্থাৎ টোটাল হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেমটা কনস্ট্যান্ট থাকে অ্যাডিয়াবেটিক প্রসেসে। আচ্ছা, আইসোবারিক প্রসেস কাকে বলে? যেখানে প্রেসার কনস্ট্যান্ট থাকে। আইসো ভলিউমেট্রিক বা আইসোকোরিক প্রসেস কাকে বলে? যেখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে। বিভিন্ন রকমের প্রসেস রয়েছে। তাহলে মনে রেখো, আইসোথার্মাল প্রসেসে, আইসোথার্মাল প্রসেসে প্রেসার ভলিউম রিলেশনটা হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসে, যেটা এখানে দিয়েছে কোশ্চেনে, অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই দুটো ইকুয়েশন মনে রাখবে। আইসোথার্মাল প্রসেসে প্রেসারের সাথে ভলিউমের রিলেশন হচ্ছে এইটা, অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রেসার ভলিউম রিলেশনটা হচ্ছে এইটা, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। গামাটাকে এখানে লেখা আছে সিপি বাই সিভি, ক্যাপিটাল সিপি বাই ক্যাপিটাল সিভি। সিপিটাকে বলা হয় মোলার স্পেসিফিক অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, সিভিটাকে বলা হয় মোলার স্পেসিফিক অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, তোমরা জানো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটা ইকুয়েশন আছে না, পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের যেটা অবস্থার সমীকরণ। এখান থেকে পিভি ইকুয়াল টু কেটি লিখে নাও, এনআর যেহেতু কনস্ট্যান্ট এটাকে পিভি ইকুয়াল টু কেটি লিখে নাও। তাহলে এই পিটাকে এখান থেকে তাড়াও, তাহলে পিটা হচ্ছে কেটি বাই ভি, পিটা হচ্ছে কেটি বাই ভি। এই পি এর জায়গায় মান বসাও, কেটি বাই ভি মান বসাও পি এর জায়গায়, ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেটি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি করছে দেখো, কে ইন্টু টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এই ভিটা উপরে উঠবে তো, ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। কেটাকে ওদিকে নিয়ে যাও, সেই কনস্ট্যান্টই থাকবে। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, অপশন সি। সঠিক উত্তর অপশন সি। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করতে পারলে ভালো হয়। দেখে নাও, করে দেখিয়ে দিলাম। অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, যেখানে সিস্টেমের সাথে সারাউন্ডিং এর হিট এক্সচেঞ্জ হয় না। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি এর জায়গায় কেটি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কে ইন্টু টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। কে দিকে গিয়ে ভাগ করে কনস্ট্যান্টের সাথে কে ভাগ করলে কনস্ট্যান্টই হবে। দেখে নাও, সঠিক উত্তর অপশন সি। তাহলে একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য রেগুলার ক্লাস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, a transistor is made up of, a transistor is made up of, ট্রানজিস্টার, ট্রানজিস্টারের কি কাজ? ট্রানজিস্টারের কাজ হচ্ছে সুইচিং করা, সুইচ। ট্রানজিস্টারকে অ্যাজ আ সুইচ আমরা ইউজ করতে পারি।
ট্রানজিস্টারকে আমরা অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারি। কয়েকটা ছোটো ছোটো জিনিস পরীক্ষায় কোশ্চেন দেয়। ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার হাই ভোল্টেজকে লো ভোল্টেজই অথবা ভাইস ভার্সা। ট্রানজিস্টার অ্যাম্প্লিফিকেশন অথবা সুইচিং করে। ডায়োড কি করে? রেকটিফিকেশন করে। ডায়োডও সুইচিং করে। অ্যাজ আ সুইচ আমরা ডায়োডকে ইউজ করতে পারি, অ্যাজ আ সুইচ ট্রানজিস্টারকে ইউজ করতে পারি, অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার ট্রানজিস্টারকে ইউজ করতে পারি, অ্যাজ আ রেকটিফায়ার ডায়োডকে ইউজ করতে পারি। ইনভার্টার কি করে? ডায়োড কি করে? ডায়োড তো এসিকে ডিসিতে কনভার্ট করে। ইনভার্টার কি করে? ইনভার্টার ডিসিকে এসিতে কনভার্ট করে। এইরকমই তো কোশ্চেন পরীক্ষায় থাকে। তাহলে ট্রানজিস্টার এই চারটের মধ্যে কোনটা? ডোপ সেমিকন্ডাক্টর ইজ মেড আপ অফ, অবশ্যই অপশান এ। ইন্ট্রিনজিক না, মেটাল পিস না, নান অফ দিস না। এখানে ভুলভাল দেওয়া আছে, সি অপশানটা। সঠিক উত্তর এ হবে। ট্রানজিস্টার অবশ্যই ডোপড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। ট্রানজিস্টার যখন বানানো হয় স্যান্ডউইচ করা হয়। স্যান্ডউইচ শব্দটা ট্রানজিস্টারের সাথে রিলেটেড। স্যান্ডউইচ শব্দটা ট্রানজিস্টারের সাথে রিলেটেড এই সেন্সে, যখন ট্রানজিস্টার বানানো হয় মনে করো সেটা পিএনপি টাইপ হতে পারে, মনে করো সেটা এনপিএন টাইপ হতে পারে। তাহলে ট্রানজিস্টারের যে টাইপ সেটা আইদার পিএনপি হতে পারে, এনপিএন হতে পারে। তাহলে এটাকে স্যান্ডউইচিং করা বলে। মানে দুদিকে একই টাইপের ডোপিং, মাঝখানে অন্য ডোপিং, দুদিকে একই টাইপের ডোপিং, মাঝখানে অন্য ডোপিং, দুদিকে সেম জিনিস, মাঝখানে অন্য জিনিস, এটা কিন্তু স্যান্ডউইচ বলে। ঠিক আছে? তাহলে ট্রানজিস্টার অবশ্যই স্যান্ডউইচ ডিভাইস, কিন্তু এই মেটাল পিস স্যান্ডউইচ বিটুইন টু ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর এরকম নয়, বরঞ্চ মাঝখানে একটা ডোপড সেমিকন্ডাক্টর থাকে, দুদিকে অন্য রকমের ডোপড সেমিকন্ডাক্টর থাকে। মানে মাঝখানটা এন টাইপ ডোপিং হলো, দুদিকে পি টাইপ ডোপিং হলো। এইরকম যদি থাকতো, ঠিক আছে, তাহলে সেটাকে নিতে পারতাম স্যান্ডউইচ হিসেবে আনসার। কিন্তু এই অপশনটা এখানে সঠিক হবে। ট্রানজিস্টার ডোপড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। পিএনপি, এনপিএন ডোপড সেমিকন্ডাক্টর দিয়ে ট্রানজিস্টার তৈরি হয়। ট্রানজিস্টারে 3টে টার্মিনাল থাকে, বেস থাকে, এমিটার থাকে, কালেক্টর থাকে। তো বেসটা থিন অ্যান্ড লাইটলি ডোপড হয়। এনিওয়ে, তাহলে সঠিক উত্তর অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে আসো। A pure semiconductor has, pure semiconductor এর প্রপার্টি চারটের মধ্যে কোনটা? A finite resistance which decreases with temperature, a finite resistance which increases with temperature, a finite resistance which does not depend upon temperature, finite resistance at 0 degree Celsius. পিওর সেমিকন্ডাক্টরের প্রপার্টি কি হবে? সেমিকন্ডাক্টরের যদি টেম্পারেচার আর রেজিস্ট্যান্সের গ্রাফ বানানো হয়, সেই গ্রাফের নেচার কি হবে? পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, পিওর সেমিকন্ডাক্টর মানে এখনো ডোপিং করা হয়নি, পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যত বাড়াবে রেজিস্ট্যান্স তত কমবে। টেম্পারেচার যত বাড়াবে রেজিস্ট্যান্স তত কমবে। দেখে নাও, সেমিকন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, যত টেম্পারেচার বাড়ছে রেজিস্ট্যান্স কমছে। তাহলে পড়ো, আ ফাইনাইট রেজিস্ট্যান্স which decreases with temperature, which increases with temperature, which doesn't depend on temperature, finite at 0. তাহলে সঠিক উত্তর অপশন এ হবে। ফাইনাইট রেজিস্ট্যান্স which decreases with temperature, যত টেম্পারেচার বাড়বে রেজিস্ট্যান্স ফল করতে থাকবে। সঠিক উত্তর অপশন এ হবে। ডি যে অপশনটা না, ফাইনাইট রেজিস্ট্যান্স অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, এটা তো হবেই না। প্রথম কথা আমি বলতে পারি যে 0 কেলভিন টেম্পারেচার, যেটা মানে অ্যাবসলিউট জিরো, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের আশেপাশে সেমিকন্ডাক্টর ইনসুলেটারের মতো বিহেভ করে। এই কোশ্চেনটা একবার বিসিএস পরীক্ষা এসেছিল, সিলিকন অ্যাট 0 কেলভিন বিহেভস অ্যাজ, সঠিক উত্তর হবে ইনসুলেটার। তাহলে 0 কেলভিনে একটা সেমিকন্ডাক্টর ইনসুলেটারের মতো বিহেভ করতে পারে, যেখানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স সে অফার করবে। আদারওয়াইজ এখানে ডি অপশনটা হবে না, সঠিক উত্তর এটাই হবে, যে পিওর সেমিকন্ডাক্টর মানে তার একটা ফাইনাইট রেজিস্ট্যান্স আছে, যত টেম্পারেচার বাড়ানো হবে তত রেজিস্ট্যান্স ফল করবে। সঠিক উত্তর অপশন এ হবে। ঠিক আছে, বেশ, আজকে এটাই কোশ্চেন ছিল। এরকমই কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। তোমরা আগামী দিনেও এরকম কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস যাতে করতে পারো, তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, বিভিন্ন ফ্যাকাল্টিরা ক্লাস করাচ্ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, সব রকমই তো ক্লাস হচ্ছে তোমাদের এখানে, জানো, জিআই, ম্যাথস। তাহলে এই ক্লাসগুলো ফলো করো। তোমরা যারা পিএসসি প্রিপারেশন নিচ্ছ, এসএসসি প্রিপারেশন নিচ্ছ, ক্লাসগুলো ভালো করে ফলো করো। অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো তোমাদের অবশ্যই মানে উপকার বা কাজে আসবে যদি রেগুলার বেসিসে প্র্যাকটিসটা করো তোমরা। ঠিক আছে, আমরা এটা বলার চেষ্টা করছি যে ক্লাসগুলো রেগুলার ফলো করো, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করাই। রেগুলার ক্লাস যদি তোমরা ফলো করো, তাহলে কী হবে, সেই সমস্ত কোয়েশ্চেনগুলোর একটা স্টক তোমার তৈরি হবে। যত তোমার এই ফিল্ড অফ নলেজটা বাড়বে, তত কিন্তু আগামী দিনে তোমার পরীক্ষা ভালো হওয়ার প্রবাবিলিটি বাড়বে। তার জন্যই ক্লাসগুলো রেগুলার করতে হবে। এই হঠাৎ করে একবার দুবার ক্লাস করলাম,
তা করলে হবে না, রেগুলারলি ক্লাসটা ফলো করতে হবে, লাইভ সেশন হোক বা রেকর্ডেড সেশন হোক। তো প্রতি শুক্রবার করে আমার সেশন চলে, যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। তো আজকের জন্য এতটাই রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।